হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রাজন আছি তোমাদের সঙ্গে। আমরা আজকে জৈব রসায়ন মানে ক্লাস 10-এর জৈব রসায়নের লাস্ট পার্ট পড়বো, আজকে শেষ ক্লাস। তো আজকের ক্লাসে কি জানবো? পলিমার সম্বন্ধে জানবো, মনোমার সম্বন্ধে জানবো, বায়োডিগ্রেডেবল পলিমার কি, নন বায়োডিগ্রেডেবল পলিমার কি, সেই দুটো সম্বন্ধে জানবো। আর ইথাইল অ্যালকোহল অ্যাসিটিক অ্যাসিডের ব্যবহার এবং তার ধর্ম সম্বন্ধে জানবো, এবং ইথানলের ক্ষতিকারক প্রভাব, এবং এখানে একটা ইম্পর্টেন্ট টপিক মেথিলেটেড স্পিরিট, যেটা থেকে পরীক্ষায় প্রচুরবার কোশ্চেন এসছে, আবার এবারও হয়তো আসতে পারে, তো সেই সম্বন্ধে জানবো। চলো তাহলে দেরি না করে সরাসরি যাই ক্লাসে। তো যে পলিমার সম্বন্ধে জানবো প্রথমে। তো পলিমার কি, সাধারণভাবে পলিমার কাদের বলা হয়? সর্বপ্রথম কথা তার জন্য জানতে হবে মনোমার কি, তারপরে আসবো পলিমার কি। দেখো, অনেকগুলো যখন ছোট অণু, কি বললাম আবার, অনেকগুলো ছোট অণু যখন কি হয় রাসায়নিকভাবে, হ্যাঁ, মানে একটা দীর্ঘ চেন তৈরি করে, দীর্ঘ একটা শৃঙ্খল তৈরি করে, তখন তাকে আমরা কি বলবো? পলিমার বলবো। দেখো, দুটো জিনিস, একটা হচ্ছে মনোমার আর একটা হচ্ছে পলিমার। তো যদি একটা হাড়, ধরো একটা হাড়, মুক্তোর হাড়, এরকম মুক্ত দিয়ে 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 মুক্ত দিয়ে দিয়ে এই চেনটা তৈরি করা হয়েছে, সে চেন বা ব্রেসলেট যাই হোক তৈরি করা হয়েছে। এই যে প্রতিটা যে সার্কেল এঁকেছি, এই যে ছোট সার্কেল এঁকেছি, এই প্রতিটা হচ্ছে আমাদের মনোমার। এই মনোমার দিয়ে, এই মনোমার একটা 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 মনোমার দিয়ে এই যে বড় যে যে হাড়টা তৈরি হলো, এইটাকে আমরা বলবো পলিমার। এটা হচ্ছে একদম বেসিক ডিফারেন্স, বেসিক পার্থক্য, ঠিক আছে? তাহলে আমরা যদি বলি, তারা যদি বলি আমরা ইথিলিন, মনোমার হচ্ছে আমি বললাম ইথিলিন, তাহলে এর পলিমার কি হবে? এর পলিমার হবে পলিইথিলিন। পলিইথিলিন, জিনিসটা বোঝা গেল? আমরা যে পলিথিন বলি সেটা অ্যাকচুয়ালি হয় পলিইথিলিন, বোঝা গেল তো? যেমন ধরো একটা এক্সাম্পল দিই, ইথেন দিয়ে দিই, টেট্রাফ্লুরো ইথিলিন, ঠিক আছে? কি বললাম? টেট্রাফ্লুরো ইথিলিন, ঠিক আছে? এটাকে আমরা কি বলি সাধারণভাবে? এটাকে আমরা বলি টেফলন। এটাকে কি বলি আমরা পলিমারে? টেফলন। বোঝা গেল জিনিসটা? এছাড়াও যদি আরও যদি তোমাদের এক্সাম্পল দিয়ে, ধরো ভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড, ঠিক আছে? এর পলিমার হয় পলিভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড। তাহলে এই যে পলিমার ব্যাপারটা বোঝা গেল। তাহলে কি হচ্ছে? এই ইথিলিনের যে হচ্ছে ইথিলিন, তাহলে এই ছোট 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 এগুলো হচ্ছে ইথিলিন, আর সবগুলো মিলে আসছে পলিইথিলিন। ক্লিয়ার? বোঝা গেল জিনিসটা? তাহলে আচ্ছা, এটা যখন পড়লাম, তাহলে আর একটা জিনিস জেনে নিই, পলিমার দুই প্রকারের হয়। কি বললাম? পলিমার দুই প্রকারের হয়। একটা হচ্ছে প্রাকৃতিক পলিমার, আর একটা হচ্ছে কৃত্রিম পলিমার, ঠিক আছে? প্রাকৃতিক পলিমার আর কৃত্রিম পলিমার। ক্লিয়ার? প্রাকৃতিক পলিমার বলতে কি বুঝি? প্রাকৃতিক পলিমার বলতে বুঝি, ধরো আমরা উদ্ভিদ থেকে কিছু পাচ্ছি, যেমন আমি তোমাদের এক্সাম্পল দিয়ে বলতে পারি রবার, ঠিক আছে? এটাকে আমরা প্রাকৃতিক পলিমার বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, এটাকে কৃত্রিম পলিমার না বলে অনেক সময় সংশ্লেষিত পলিমারও বলা হয়। সংশ্লেষিত পলিমার, সংশ্লেষিত, ঠিক আছে? তাহলে প্রাকৃতিক পলিমার বলতে কি বললাম? রবার, যেমন প্রাকৃতিক রবার হয়, আবার কৃত্রিম রবারও হয়, ঠিক আছে? তাহলে রবার, সেলুলোজ,
সেলুলোজ কোথায় দেখা যায়? সেলুলোজ উদ্ভিদে দেখা যায়, তাই তো? সেলুলোজ কোথায় দেখা যায়? সেলুলোজ উদ্ভিদে দেখা যায়। তাহলে কি পেলাম? আর কি হতে পারে? এছাড়াও বিভিন্ন নিউক্লিক অ্যাসিড আছে, প্রোটিন আছে, এরা কিন্তু কি পড়ছে? আমাদের প্রাকৃতিক পলিমারের মধ্যে পড়ছে। আর সংশ্লেষিত পলিমার, এই যে সংশ্লেষিত পলিমার, ইথিলিন, টেফলন, পলিভিনাইল, ভিনাইল ক্লোরাইড, এগুলো কিন্তু সবাই সংশ্লেষিত পলিমার। তবে দুটোর মধ্যে পার্থক্যটা আশা করছি বোঝা গেল। আচ্ছা, আর কয়েকটা জিনিস জেনে নিই। যেমন ধরো পলিথিন। তা পলিথিন কোথায় ব্যবহার করি? পলিথিনের ব্যবহার আমরা সবাই জানি কম বেশি, ঠিক আছে? কারণ আমরা সবচেয়ে বেশি পলিথিন মনে হয় আমরাই ইউজ করি। মানে যে কোনো জায়গায় যেতে গেলে যে ক্যারি ব্যাগ থেকে শুরু করে ম্যাক্সিমামই পলিথিন দিয়ে তৈরি হয়। ম্যাক্সিমাম কী দিয়ে তৈরি হয়? পলিথিন দিয়ে তৈরি হয়। বাচ্চাদের খেলনা থেকে শুরু করে, টেবিলের ঢাকনা থেকে শুরু করে, মানে হেন যে তোমার এখন তুমি পড়ছো, তোমার চারিপাশে দেখতে পাবে, যেদিকে তাকাবে প্লাস্টিক, পলিথিন তুমি দেখতে পাবেই তো পাবেই, ঠিক আছে? তো এটা ইউজ করে যেমন আমরা অনেক কিছু উপকারও পাই, আবার অনেক ক্ষতিরও সম্মুখীন হতে হয় কিন্তু আমাদের এই পলিথিনের ব্যবহারের জন্য, ঠিক আছে? এরপরে আসি টেট্রাফ্লুoroethylene, যার মনোমার যার মানে পলিমার হচ্ছে টেফলন। আচ্ছা, টেফলন মেনলি কিসের জন্য ব্যবহার করা হয় জানো তো? আমরা যখন ননস্টিক ব্যবহার করি না, ফ্রাইং প্যান, এখনকার বাড়িতে সবার বাড়িতেই, ঠিক আছে, ফ্রাইং প্যান, হস্যই হবে, ফ্রাইং প্যান, মানে কম বেশি সবার বাড়িতে এই ফ্রাইং প্যান দেখতে পাই। ওই ফ্রাইং প্যান কিন্তু আমাদের টেফলন দিয়ে তৈরি হয়, ঠিক আছে? প্রচুর হিউজ ব্যবহার হয় এবং টেফলন দিয়ে এটা আমরা তৈরি করি, ঠিক আছে? এছাড়াও তোমাদের বিভিন্ন রাসায়নিক শিল্পে আমাদের টেফলন ব্যবহার করা হয়। আর এবার আসে পলিভিনাইল ক্লোরাইড, যেটাকে আমরা ছোট কথায় বলি পিভিসি তো প্রচুর শুনেছো, মানে পিভিসি ব্যবহার হয় না, মানে এমন খুব কম জায়গায় আছে আজকালকার দিনে। যেমন তোমাকে এক্সাম্পল হিসাবে বলতে পারি, এখন যে ওয়্যারিং করা হয়, ইলেকট্রিক ওয়্যারিং করা হয়, সাদা রঙের সেই লম্বা লম্বা যে তারগুলো পাঠানো হয় যার মধ্যে দিয়ে, ঠিক আছে, মানে এর মধ্যে দিয়ে যায়, ঠিক আছে, দেওয়ালের মধ্যে দিয়ে বা উপর দিয়ে অনেক সময় যায়, তো সেখানে পিভিসি ইউজ করা হয়। এছাড়াও বর্ষাকালের বর্ষাতি, গাম বুট, আর কি বলা যায়, বিভিন্ন শিল্প কার্যে হোস পাইপ, এই সব জায়গায় কিন্তু আমরা পিভিসির ব্যবহার দেখতে পাই। না, পিভিসির আমাদের দৈনন্দিন দিনের ব্যবহারে পিভিসি অত্যন্ত ইম্পর্টেন্ট। এবং বর্ষাকালে এখন বিভিন্ন মানে জুতো পাওয়া যায় পিভিসি দেওয়া, ঠিক আছে? পিভিসি জুতো বিভিন্ন ধরনের পাওয়া যায়। এছাড়াও ধরে নাও তোমাদের গাড়ি, যে মোটর গাড়ি হয়, যেগুলো মোটর গাড়ি বলতে ইন দ্য সেন্স বাইক ইউজ করি বা যাই হোক, তো সেইগুলোর জন্য কিন্তু আমরা অলরেডি ব্যবহার করে থাকি পিভিসি। এছাড়া রেফ্রিজারেটর, মানে ফ্রিজের ভেতরের বিভিন্ন অংশের জন্য পিভিসি, মানে পিভিসি সব জায়গাতে কাজে লাগে, ঠিক আছে? তো এবার আসি, তো আমরা মনোমার পলিমার তো বেসিক জিনিসটা পড়ে নিলাম। এবার যেটা জানতে হবে সেটা হচ্ছে এই যে পলিমার কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের হয়। ধরো জৈব ভঙ্গুর পলিমার হয়, জৈব অভঙ্গুর পলিমার হয়। এই যে কী বলে দিলাম, জৈব ভঙ্গুর, জৈব অভঙ্গুর। অ্যাকচুয়ালি যেটা শুনেছো, আমরা সাধারণভাবে শুনে থাকি যে বায়োডিগ্রেডেবল আর নন বায়োডিগ্রেডেবল। এবার বায়োডিগ্রেডেবল কি আর নন বায়োডিগ্রেডেবল কি, এটা এবার জানতে হবে। তো বায়োডিগ্রেডেবল যদি বলি কোনগুলো, এখন তো আমরা প্লাস্টিক জায়গায়, অনেক জায়গায় দেখতে পাবে যে প্লাস্টিক তোমাদের যখন কোনো কী বলবো কমোডিটি দেওয়া হয়, যখন তোমাদের কোনো মালপত্র বিক্রি করা হয়, কোনো ক্যারি ব্যাগ যখন চাও, দেখবে প্লাস্টিকের কোয়ালিটিটা খুব ভালো, ঠিক আছে, মোটা, বাট খুব ইউজফুল ওইগুলো, মানে রিউজ করা যাবে। আর কিছু কিছু পলিথিন দেখবে একদম পাতলা, ঠিক আছে, ওইগুলোর দামও কম হয় এবং কোয়ালিটিও কম হয়। এবার এছাড়াও আরও বিভিন্ন জিনিস আছে, সেটা আমরা এটা ক্লাসে বুঝতে পারবো। তো প্রথমে আসবো দু ধরনের, একটা হচ্ছে জৈব ভঙ্গুর পলিমার, আর একটা হচ্ছে জৈব অভঙ্গুর পলিমার, ঠিক আছে, আর একটা হচ্ছে জৈব অভঙ্গুর পলিমার। এই যে এবার জৈব ভঙ্গুর মানে কি বললাম, এটা হচ্ছে বায়োডিগ্রেডেবল। আর একটা কি আসছে, নন বায়োডিগ্রেডেবল।
ডিগ্রেডেবল, ঠিক আছে, GRA হবে এটা, GRA ডিগ্রেডেবল, GRA। তাহলে বায়োডিগ্রেডেবল মানে কি, যেগুলো সাধারণভাবে পরিবেশে মিশে যায়, ঠিক আছে। কি বললাম, পরিবেশের যে বিয়োজক আছে, পরিবেশের যে বিয়োজক আছে, যেমন ধরো ছত্রাক, এটা তো একটা বিয়োজক, ছত্রাক বিয়োজক হয়, ব্যাকটেরিয়া বিয়োজক হয়। এইসব বিয়োজক দিয়ে যখন কি হচ্ছে, মানে এইসব এদের এনজাইম ঘটিত বিক্রিয়ার মাধ্যমে যখন পরিবেশে মিশে যায়, তখন তাকে আমরা বলবো বায়োডিগ্রেডেবল। ক্লিয়ার হয়েছে? আর নন বায়োডিগ্রেডেবল কীগুলো হয়? নন বায়োডিগ্রেডেবল হচ্ছে যেগুলো ছত্রাক, বিভিন্ন জীবাণু, ব্যাকটেরিয়া দ্বারা পরিবেশে মিশে যাবে না, তাদেরকে বলবো আমরা নন বায়োডিগ্রেডেবল, ঠিক আছে। মানে মাটিতে মিশে যাবে না, তখন তাকে আমরা বলবো নন বায়োডিগ্রেডেবল বা জৈব অভঙ্গুর পলিমার। ক্লিয়ার? যেমন এই যে পলিথিন, টেফলন, PVC, এইগুলো। ক্লিয়ার হয়েছে? এবার ব্যাপার হচ্ছে যে সাধারণভাবে আমরা এই যে PVC ব্যবহার করছি, ফ্র্যাঙ্কম্যান ব্যবহার করছি, এর পলিমারগুলো বহু জায়গায় কোনো সমস্যা করে না, কিন্তু এর মনোমারগুলো সমস্যা করে। কি করে? মনোমারগুলো সমস্যা করে। মনোমার মানে কি? এই যে টেট্রাফ্লুইথিলিন, ইথিলিন, এরা সমস্যা করতে থাকে। কি সমস্যা করতে থাকে? একটা এক্সাম্পল দিই। যেমন ধরো ইথিলিন, ঠিক আছে, এই জিনিসটা আমাদের চেতনা নাশ করে, চেতনা নাশ করে, ঠিক আছে। এছাড়াও যদি বলি পলিথিন, পলিথিনও কিন্তু অনেক ক্ষতি করে। কেন? পলিথিন সাধারণভাবে, মানে সাধারণ যে পলিথিনগুলো ব্যবহার করি, এবার ভাগ আছে, কোনটা 60 মাইক্রন হয়, 40 মাইক্রন হয়, তো মাইক্রনের উপর ডিপেন্ড করে কোনটা বায়োডিগ্রেডেবল হবে, কোনটা নন বায়োডিগ্রেডেবল হবে, ঠিক আছে। আচ্ছা, এছাড়া বিভিন্ন পলিমার কি হয়? দাহ্য হয়। এছাড়া বিভিন্ন পলিমার কি হয়? দাহ্য হয়, ঠিক আছে। আগুন ধরার জন্য, মানে খুব আগুন ধরে যায় খুব তাড়াতাড়ি। আবার কি হয়, কিছু পলিমার এই বললাম যেগুলো অনেক সময় কি হয়, মানে বিয়োজক দ্বারা নাশও করা যায় না, মানে কমপ্লিটলি মাটিতে মেশে না, এতে তো সমস্যা হবে। এতে দ্রুত রাসায়নিক পরিবর্তন হয় না, এর ফলে কি বহু বছর বছর একই জায়গায় রয়ে যায়, একই রকমভাবে রয়ে যায়, ঠিক আছে। এগুলো হচ্ছে সমস্যা। এবারে তো আমরা এটাকে, মানে এই সমস্যাগুলোকে মেটাবো কী করে? কিছু তো একটা ব্যবস্থা করতে হবে, যার ফলে এই পলিথিনের, এখন তো সত্যি কথা বলতে পলিথিনের বাড়বাড়ন্ত, তা সেটাকে মেটাবো কী করে? সবার প্রথমে হচ্ছে জুট ব্যাগ বা পাটের ব্যাগ যেগুলো বলি আমরা, জুট ব্যাগ ইউজ করো, বেটার। আর কি ইউজ করতে পারি? ওই প্লাস্টিক বর্জ্যগুলোকে রিসাইক্লিং করতে পারি, রিসাইক্লিং, পুনরায় ব্যবহার করতে পারি রিসাইক্লিংয়ের মাধ্যমে, অবশ্যই করা যায়। এখন নতুন ধরনের এসছে, কি বলে, বিওজি ব্যাগ। কি বলে? বিওজি ব্যাগ। এ বস্তুটা আবার কি বস্তু? ঠিক আছে, বিওজি ব্যাগ মানে যে আর কি বিয়োজিত হবে এবং মাটিতে মিশে যাবে। অ্যাকচুয়ালি একে বায়োডিগ্রেডেবল ব্যাগ, মানে অ্যাকচুয়ালি একে আর একটা নামও আছে, বায়োডি ব্যাগ বলা হয়, বায়োডি ব্যাগ। এগুলো ইউজ করো। মাটির ভাঁড় ইউজ করো, মাটির পাত্র ইউজ করো, মাটির ভাঁড় ইউজ করো। প্লাস্টিকের কাপে চা খাওয়ার থেকে মাটির ভাঁড়ে খাও, ঠিক আছে। তো এইগুলোর মাধ্যমে আমরা কিন্তু কিছুটা হলেও মুক্তি পেতে পারি। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের মনোমার পলিমারের কনসেপ্ট। এবার কিছু জিনিস আমাদের জানতে হয়, ঠিক আছে। যেমন ধরো ইথাইল অ্যালকোহল বা অ্যাসিটিক অ্যাসিড, এই সম্বন্ধে কিছু জিনিস আমাদের জানতে হয়, আগে সেগুলো জেনে নিই, আগে এটা ক্লিয়ার করে নিই। তাহলে আমরা এখন কি পড়বো, যে ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল। তাহলে ইথাইল অ্যালকোহলের সংকেত আমাদের জানতে হবে আগে। তাহলে C2H5OH, এ হচ্ছে ইথাইল অ্যালকোহলের সংকেত। এবার ইথাইল অ্যালকোহলের, আচ্ছা, যে জন্য আর কি অ্যাকচুয়ালি বেশি পড়া হয়, এটা ইথাইল অ্যালকোহলের ব্যবহার। তাহলে ইথাইল অ্যালকোহল আমরা কি কি কাজে ব্যবহার করতে পারি? সবার প্রথম পয়েন্টে লিখব হচ্ছে সুগন্ধি, সুগন্ধি আর মেডিসিন, ওষুধ, সুগন্ধি আর মেডিসিন তৈরি করতে ব্যবহার লাগে, খুবই ইম্পর্ট্যান্ট সুগন্ধি আর মেডিসিন তৈরি করার জন্য। এছাড়াও সুগন্ধি আছে, তার মানে এখানে ইথার, অ্যাসিটিক অ্যাসিড,
তৈরি করতে কাজে লাগে। এছাড়া আর কি বলবো, ক্লোরোফর্ম তৈরি করতে কাজে লাগে। আয়োডোফর্ম, ক্লোরোফর্ম হলে ক্লোরোফর্ম, আর কে আয়োডোফর্ম, আয়োডোফর্ম, এগুলো তৈরি করতে আমাদের ইথাইল অ্যালকোহলের সাহায্য নিতে হয়। আর কি কাজে লাগে, একটা স্পিরিট আছে, সেটার নাম হচ্ছে মেথিলেটেড স্পিরিট। কি নাম বললাম, মেথিলেটেড স্পিরিট। পরে আসছে এই জিনিসটা কি, মেথিলেটেড স্পিরিট তৈরি করতে কাজে লাগবে। আর কি করা হয়, জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। কিভাবে জ্বালানি হিসাবে ব্যবহার করব, এটাকে অ্যাকচুয়ালি কি পেট্রোলের সঙ্গে মেশানো হয়, পেট্রোলের সঙ্গে এই H5OH এইভাবে মিশিয়ে আমরা জ্বালানি হিসাবে ইউজ করতে পারি। ঠিক আছে, হয়ে গেল। এবার আসবো আমাদের এর ধর্ম সম্বন্ধে কিছু জানতে হবে। কার ধর্ম না, ইথাইল অ্যালকোহলের ধর্ম। ইথাইল অ্যালকোহল হচ্ছে, প্রথম কথা হচ্ছে বর্ণহীন, বর্ণহীন। আর কি একটা এর আছে হচ্ছে মিষ্টি গন্ধযুক্ত, মিষ্টি গন্ধযুক্ত একটা তরল। ক্লিয়ার। আর কি হচ্ছে, এর ঘনত্ব হয় জলের থেকে কম। কি হচ্ছে, ঘনত্ব কি হবে, ঘনত্ব জলের থেকে কম। ক্লিয়ার। আর একটা হবে, এরা কিন্তু জলে খুব ভালো দ্রাব্য। তাহলে কি লিখবে, জলে দ্রাব্য, জলে দ্রাব্য। ক্লিয়ার। তাহলে এইগুলো হচ্ছে আমার ইথাইল অ্যালকোহলের ধর্ম। তো ইথাইল অ্যালকোহলের ধর্ম যখন জেনে গেলাম, তারপরে একটু তাহলে ধর্ম যখন জানি তখন আমাকে রাসায়নিক ধর্মও জানতে হবে। কি করতে হবে, রাসায়নিক ধর্ম কিন্তু জানতে হবে, মানে এই টুকটাক বিক্রিয়া যেগুলো মানে পরীক্ষায় আসতে পারে সেরকম। প্রথমে আমরা দেখব যে আমরা এই মানে সোডিয়াম মানে ধাতুর সঙ্গে বিক্রিয়া কী হবে প্রথমে দেখব। তাহলে কি হচ্ছে, কে আসছে C2H5OH, এর সঙ্গে কাকে নেব, সোডিয়ামকে নেব। তাহলে সোডিয়ামকে নিলে কি হবে, দেখো C2H5 তো, তাহলে এখানে OH আছে আর এখান থেকে একটা H নেবে, তাহলে এইগুলোকে নিয়ে, আচ্ছা ও না, H জল তৈরি করতে পারবে না, এখানে তৈরি হবে C2H5 আর Naটা চলে আসবে, Na আসবে, তাহলে এটা আসবে হচ্ছে C2H5, এইচের জায়গায় Naটা ঢুকবে, তার মানে হচ্ছে ONA প্লাস, আর হাইড্রোজেন আছে তো, তাহলে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। তাহলে হাইড্রোজেন গ্যাস তৈরি হলো, তাহলে এখানে হাইড্রোজেন আছে দুটো, এখানে 5টা, এখানে 5 আর 2 7টা, তার মানে এখানে লাগবে দুটো, আর এখানে C2 আছে, তার মানে এখানেও লাগবে 4-এর জন্য, এখানেও 2 লাগবে। আর কি লাগবে, এখানে 2, সোডিয়াম আছে, তার মানে সোডিয়াম দুটো হচ্ছে, এখানে দুটো, দেখো দুটো, হ্যাঁ মিলে গেছে। তাহলে এই হচ্ছে আমাদের রাসায়নিক ধর্ম। কি করবে, C2H5ONA তৈরি করবে। এবার মানে কোশ্চেন হচ্ছে এটার নাম কি, দেখো এটার নাম হচ্ছে, এটা সোডিয়াম, তাহলে এটা না আগে হবে, তাহলে সোডিয়াম ইথক্সাইড। কি নাম হবে এর নাম, সোডিয়াম ইথক্সাইড, সোডিয়াম ইথক্সাইড, ইথক্সাইড। ঠিক আছে, তাহলে এই হলো কার সঙ্গে, ধাতুর সঙ্গে বিক্রিয়া হলো। কার সঙ্গে বিক্রিয়া করলো, সোডিয়াম, মানে এখানে ধাতু আছে, ধাতুর সঙ্গে বিক্রিয়া করলো, ভালো কথা। এরপরে আমরা যদি C2H5OH, ঠিক আছে, আমরা কি করলাম, এর H2SO4 দিয়ে চালনা করলাম। ঠিক আছে, কত ডিগ্রি সেলসিয়াসে, 170 ডিগ্রি সেলসিয়াসে, আর এইটা হচ্ছে গাঢ়। আচ্ছা, এবার বিষয় হচ্ছে এই যে গাঢ় H2SO4 এ কী করে, নিরুদন। এই গাঢ় H2SO4 কি করে, নিরুদন। এ কি করবে, নিরুদন বিক্রিয়া অ্যাকচুয়ালি এখান থেকে জলকে নেবে টেনে, এখান থেকে কি করবে, জলকে নেবে টেনে। তাহলে এখান থেকে জল যদি চলে যায়, তার মানে এই OHও যাবে, আর এখান থেকে একটা হাইড্রোজেনও বেরিয়ে যাবে, তাই তো। তার মানে কি হবে, C2H4 তৈরি হবে, আর এখানে H2O তৈরি হবে।
কি হলো, তাহলে C2H4 তৈরি হলো, আর আর এখানে জল তৈরি হলো। আর C2H4 মানে আমরা সবাই জানি কি তৈরি পেলাম, ইথিলিন পেয়ে গেলাম। কি পেলাম, ইথিলিন পেয়ে গেলাম। তাহলে কোথা থেকে, ইথাইল অ্যালকোহল থেকে ইথিলিন পেয়ে গেলাম। কিভাবে পাবো, দিয়ে দেবো গাঢ় H2SO4 আর 170 ডিগ্রি টেম্পারেচার লাগবে, ব্যাস তাহলেই আমার কিন্তু জলের অণু অপসারিত হয়ে যাবে, এখানে পেয়ে যাবো ইথিলিন। ক্লিয়ার হয়েছে? আশা করছি এই জায়গাটা ক্লিয়ার। এরপরে জানবো আমরা অ্যাসিটিক অ্যাসিড সম্বন্ধে। দেখো এবার কি আসছে, অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের সংকেত কি আগেও বলেছিলাম, CH3COOH, এটাকে আমরা বলি অ্যাসিটিক অ্যাসিড। ক্লিয়ার? আর একটা কথা বলে দিই, অ্যাসিটিক অ্যাসিড মানেই ভিনিগার নয়, ঠিক আছে? কেন সেটা আসছে। সবার প্রথম কথা আমরা কি জানি, ব্যবহার। প্রথম ব্যবহার হচ্ছে যে অ্যাসিটিক অ্যাসিড তার মানে ভিনিগার প্রস্তুত করতে কাজে লাগে। দেখো ভিনিগার প্রস্তুত করতে কাজে লাগে, অ্যাসিটিক অ্যাসিড কিন্তু ভিনিগার নয়, আবারও বলছি, ঠিক আছে? আর কি তৈরি করতে কাজে লাগে, অ্যাসিটোন তৈরি করতে কাজে লাগে। কি বললাম, অ্যাসিটোন, অ্যাসিটোন তৈরি করতে কাজে লাগে। ক্লিয়ার? আর কি, অ্যাসিটোন তৈরি করতে, তার মানে অ্যাসিটোন আছে মানে অ্যাসিটেট লবণও তৈরি হবে। অ্যাসিটেট লবণ তৈরি করতে কাজে লাগে। অ্যান্ড মেডিসিন মানে ওষুধ শিল্পে কিন্তু আমাদের অ্যাসিটিক অ্যাসিড কাজে লাগে। এটা তো হয়ে গেল। এবার একটু ধর্ম সম্বন্ধে জানবো, এর ধর্ম কি, মানে অ্যাকচুয়ালি ভৌত ধর্ম সম্বন্ধে জানবো। সবার প্রথম কথা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে তীব্র গন্ধযুক্ত জলে দ্রবণীয় কি বর্ণহীন তরল। ক্লিয়ার? কি বললাম, তীব্র গন্ধযুক্ত জলে দ্রবণীয় বর্ণহীন তরল। এবং যেটা বলছিলাম অ্যাসিটিক অ্যাসিড মানেই কিন্তু ভিনিগার নয়। কেন? কারণ অ্যাসিটিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণের মানে 4 থেকে 8% জলীয় দ্রবণকে আমরা বলি ভিনিগার। কি বলছি, এটা খুব ইম্পর্টেন্ট, অবশ্যই এক্সামে আসে কিন্তু। কি বললাম, যে অ্যাসিটিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণ, কি হলো, লঘু জলীয় দ্রবণ মানে 4 থেকে 8%, 4 থেকে 8% লঘু জলীয় দ্রবণ। এই যে জলীয় দ্রবণ হলো, এইটাকে ভিনিগার বলে, এইটাকে ভিনিগার বলে। তার মানে কয়টুকুনি থাকে অ্যাসিটিক অ্যাসিড ভিনিগারের মধ্যে, 4 থেকে 8%। এটা এক্সামে আসে, ঠিক আছে? এবার কিছু একটা রাসায়নিক ধর্ম দেখে নেব। রাসায়নিক ধর্মতে কি বলছে দেখো, আমরা কি করব, প্রথমে অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে NaOH মানে কি, CH3COOH, এর সঙ্গে ক্ষার দিলাম, NaOH ক্ষার দিয়ে দিলাম। তাহলে কি ঘটনা ঘটবে, দেখো CH3 কি আসবে, এই এইচটা সরে যাবে, সেখানে এইচ চলে আসবে, আর এখানে এইচ আর OH মিলে জল তৈরি করে ফেলবে। তাহলে কি করছে, CH3COONA প্লাস H2O, ঠিক আছে? ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে ফেললাম। এটার নাম কি, সোডিয়াম হাইড্রক্সাইড। তাহলে এখানে কি পেলাম, আচ্ছা এই যে এই জিনিসটা পেলাম না, CH3COONA, এই COONA অনেক সময় সাবানে থাকে, ঠিক আছে? সাবান প্রস্তুতিতে ব্যবহার করা হয়, ব্যবহারিক দৈনন্দিন ব্যবহারে দেখা যায় এটা। আচ্ছা এরপরে ধরো আমি NaOH দিয়েছি, তো এবার ধরো এটা সোডিয়াম হাইড্রক্সাইড, এবার সোডিয়াম বাইকার্বনেট দিয়ে দেখি বিক্রিয়াতে কি হবে। সোডিয়াম বাইকার্বনেট, তাহলে CH3COOH এর সঙ্গে, আচ্ছা সোডিয়াম বাইকার্বনেটের সংকেত কি, NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট NaHCO3, সোডিয়াম বাইকার্বনেটকে দেবো NaHCO3কে দেবো। দেখো সিম্পল ব্যাপার, CO3 আছে, CO2 তৈরি করবে, এখানে CO2 তৈরি করবে মানে একটা অক্সিজেন থাকবে, তাহলে এখানে OH পাবে, এখানে H পাবে, তাহলে সিম্পল H2 তৈরি করবে। তাহলে এই জিনিসটা তো থাকবেই, CH3COONA থাকবে, আর এখান থেকে কার্বন ডাইঅক্সাইড পাবো, আর এখান থেকে হাইড্রোজেন, আর এখানে OH, না এখানে OH, এখান থেকে হাইড্রোজেন, তার মানে হাইড্রোজেন H2O পাবো। ঠিক আছে, বোঝা গেল, ক্লিয়ার হয়েছে?
এরপরে কার সঙ্গে একটা সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া করলাম, যেটা আর একটা ইম্পর্টেন্ট। এবার আমরা না অ্যাসিটিক অ্যাসিডকে আমরা ইথাইল অ্যালকোহল দিয়ে দেবো। কি দেবো? ইথাইল অ্যালকোহল দিয়ে দেবো। কি CH3COOH এর সঙ্গে ইথাইল অ্যালকোহল মানে C2H5OH, দুটোই দিচ্ছি আমরা জৈব যৌগ, দুটো জৈব যৌগের মধ্যে বিক্রিয়া করছি। আচ্ছা, এখানে একটা জিনিস শুধু মনে রাখতে হবে, দুটো জৈব যৌগ আছে, এখানে কিন্তু গাঢ় H2SO4 দিতে হবে, ঠিক আছে, বিক্রিয়াটার জন্য। কি করলাম তাহলে? কি আসছে দেখো, CH3COOH আছে আর এখানে C2H5OH আছে। তাহলে কি তৈরি হবে জিনিসটা? এইখানে C2H5 এই হাইড্রোজেনকে সরিয়ে দেবে, সরিয়ে দিয়ে এই দুটো মিলে আমার জল তৈরি করবে। মানে বিষয়টা কেমন আসবে? CH3COO, আগে এনে ঢুকে যাচ্ছিল, এখন এই পোর্শনটা ঢুকে যাবে। তাহলে কি ঢুকবে? C2H5, ঠিক আছে, ইথাইল পোর্শনটা ঢুকে যাবে। তাহলে C2H5 ঢুকে গেল, আর কি এখানে H থাকলো আর এখানে OH থাকলো, তার মানে এখান থেকে তৈরি করবে জল, H2O। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? জল তৈরি করবে, হলো। এবারে যেটা আমরা মেনলি পড়বো সেটা হচ্ছে যে কিছু ক্ষতিকারক প্রভাব পড়বো। কার? ইথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল, মানে মিথানল, ইথানল, এদের ক্ষতিকারক প্রভাব পড়বো। তাহলে আমরা প্রথমে কি পড়ব? মিথানলের ক্ষতিকারক প্রভাব পড়ব। আচ্ছা, মিথানলকে আর কি নামে বলা হয়? মিথাইল অ্যালকোহল নামেও বলা হয়। মিথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল বলেও বলা হয়, অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল বলে বলা হয়। দেখো, মিথানল অল আছে, অল গ্রুপ কখন হবে? যখন অ্যালকোহল গ্রুপ থাকবে তখন অল গ্রুপ হবে, ঠিক আছে। COOH মানে এখানে OH থাকলে অল গ্রুপ, COOH থাকলে অ্যাসিড গ্রুপ, CH হলে অ্যালডিহাইড গ্রুপ, এরকম থাকবে। এটা তো আমরা আগে জেনে গেছি। সর্বপ্রথম কথা, এই মিথানলটা কিন্তু একটি বিষাক্ত পদার্থ। কি হলো? এটা একটা বিষাক্ত পদার্থ, এটাকে খাওয়া তো একদমই উচিত নয়। তাহলে এটা খেলে কি হয়? ধরো তুমি অল্প পরিমাণে খাওয়া হলো, অল্প পরিমাণে ইনটেক করা হয়েছে, কি? মিথানল বা মিথাইল অ্যালকোহল। অল্প পরিমাণে ইনটেক করলেও মানুষ পাগল হয়ে যেতে পারে, উন্মাদ হয়ে যেতে পারে। এছাড়াও আর কি, মানে জিনিসপত্র ভুলতে থাকে মানুষ, ঠিক আছে, অন্ধ হয়ে যেতে পারে। কি হতে পারে? অন্ধ হয়ে যেতে পারে। তাহলে উন্মাদও হয়ে যেতে পারে, অন্ধ হয়ে যেতে পারে। আর যদি বেশি পরিমাণে ইনটেক করা হয়, যদি বেশি পরিমাণে ইনটেক করা হয় তাহলে কিন্তু মৃত্যুও ঘটতে পারে। তাহলে কি ঘটতে পারে? মৃত্যুও ঘটতে পারে। এটা কিন্তু প্রচণ্ড বিষাক্ত একটা পদার্থ। এরপরে যদি আসো, এরপরে বলবো ইথানল, ইথানল বা এর নাম আর একটা কি? এর নাম হচ্ছে ইথাইল অ্যালকোহল। এইটা ইথাইল অ্যালকোহল মানে আমরা যে সাধারণভাবে মদ বলে যে জিনিসটাকে জানি সেইটি হচ্ছে ইথাইল অ্যালকোহল। আবারও বলছি, যে জিনিসটা আমরা সাধারণভাবে মদ বলে জানি সেইটাই হচ্ছে ইথাইল অ্যালকোহল, ঠিক আছে। এবার হচ্ছে, আচ্ছা, সংকেতটা কি? C2H5O। এই সংকেতগুলো কিন্তু সবসময় মনে রাখবে, এক্সামে প্রচুর বার দেয়। ইথাইল অ্যালকোহলের সংকেত কি, মিথাইল অ্যালকোহলের সংকেত কি, প্রচুর বার দেয়। আচ্ছা, তাহলে সবার প্রথম কথা, এই যে ইথাইল অ্যালকোহল বা মদ, মানে প্রচুর লোক ইনটেক করে, প্রচুর লোক, তাহলে এটা অ্যাকচুয়ালি কি হয় আমাদের শরীরের গেলে কি কি ক্ষতি হতে পারে বা কি হয় আমাদের শরীরে? প্রথম কথা হচ্ছে, অল্প মাত্রায় পান করলে কি হয়? অল্প মাত্রায় পান করলো কেউ, তাহলে কি হয়? শরীর উদ্দীপ্ত হয়, শরীর উদ্দীপ্ত হয়, ঠিক আছে। কেউ যদি নিয়মিত পান করে, কেউ যদি নিয়মিত পান করে তাহলে তার মদের প্রতি বা ইথাইল অ্যালকোহলের প্রতি আসক্তি ঘটবে, আসক্তি ঘটবে, মানে কি বলে, একটা নেশায় পরিণত হয়ে যাবে, ঠিক আছে, যাকে মদাসক্তি বলা হয় সাধারণভাবে।
এবং এই ব্যাপারটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। স্বাস্থ্যের পক্ষে নিয়মিত পান করলে কিন্তু আসক্তি আসবে এবং সেটা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। ঠিক আছে, এবার দেখো, এবার হচ্ছে যদি মানে এটা করতে করতে আস্তে আস্তে কি হবে, মানুষের না এইভাবে যদি নিয়মিত পান করতে থাকে, মানুষের বিচার বুদ্ধি লোপ পাবে। বিচার বুদ্ধি লোপ পাবে, কি করছে কখন কি করবে সঠিকভাবে সে মানে বুঝতেও পারবে না, তো বিচার বুদ্ধি লোপ পাবে এটা, এবং মানুষের যে প্রতিক্রিয়া সেটা কমবে, প্রতিক্রিয়া অনেক স্লথ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আসক্তি মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, পরে আস্তে আস্তে বিচার বুদ্ধি লোপ এবং প্রতিক্রিয়া কমে যাবে। এগুলো কিন্তু স্টেজে আস্তে আস্তে বাড়তে থাকছে। এবারে যদি বেশি পরিমাণে কেউ পান করতে থাকে, নিয়মিত খাচ্ছে আর বেশি পরিমাণেও বেশি খাচ্ছে, তাহলে কি হবে? সবার প্রথম যেটা মানে ক্ষতি হবে যে আমাদের হৃৎপিণ্ডের ক্ষতি হবে। কারণ কি, হৃৎপিণ্ডের যে পেশিগুলো আছে সেটাতে সমস্যা হবে। ঠিক আছে, আমার কার্ডিয়াক মাসলের সমস্যা হয়। ক্লিয়ার? আচ্ছা, আর কি সমস্যা হবে? লিভারের ক্ষতি হবে। কি ক্ষতি হবে? লিভারের ক্ষতি হবে। অনেকে বলতে শুনবে লিভারের মানে যকৃতের তো রিজেনারেট করতে পারে সেলগুলো, তাহলে ক্ষতি কিসের? যদি ক্ষতি হয় আবার রিজেনারেট করে দেবে। কিন্তু ক্ষতি হয়, কেন ক্ষতি হয়? রিজেনারেট করার যে সেলগুলো আছে, যে কোষগুলো আছে, এরা সেটাকেই নষ্ট করে ফেলবে ইথাইল অ্যালকোহল। তাহলে রিজেনারেটটা করবে কি করে? সেই সেলটাই যদি আমাদের খারাপ করে ফেলে, তাহলে লিভারের মানে প্রচুর ক্ষতি হয়। আর একটা যেটা হয় দেখবে, অনেক লোক মানে অ্যালকোহল পান করে দেখবে রাস্তার পাশে শুয়ে থাকে, মানে তাদের দেহের ভারসাম্যের মধ্যে নিয়ন্ত্রণ থাকে না। আবার কি বলছি? দেহের ভারসাম্যের নিয়ন্ত্রণ থাকে না। কেন থাকে না? আমাদের যে লঘু মস্তিষ্ক আছে, আমাদের শরীরের যে কি বলবে ব্যালেন্সটা ঠিক রাখে, ভারসাম্যটা ঠিক রাখে। আর এ কী করে? তখন আমাদের লঘু মস্তিষ্ককে কাজই করতে দেয় না। তাহলে কি আমরা ভারসাম্য ঠিক রাখতে পারবো? ওই জন্য দেখবে অ্যালকোহল পান করলে লোকে দুপদাপ পড়ে যায়, রাস্তার মাঝখানে, রাস্তার পাশে পড়ে যায়, তাল সামলাতে না পেরে। কেন পারে না? আমাদের লঘু মস্তিষ্ক যে ভারসাম্য রক্ষা করে সেটাকেই কাজটাকে কাজ করাতে পারবে না। ঠিক আছে, তাহলে কি করে? লঘু মস্তিষ্কের ওপর এফেক্ট করে। ঠিক আছে, তাই জন্য আমাদের এই ক্ষতিগুলো কিন্তু আমরা সাধারণভাবে হয়ে থাকে। এবং এরপরে আস্তে আস্তে কী হবে? যদি লিভারের ক্ষতি হতে থাকে তারপরে তাহলে সেটা কী করবে? কার্যকারিতা নষ্ট হয়ে শেষে মারা যাবে। তো মারা যাওয়াটা তো কারোর কাছেই মানে সুখকর কোনো ব্যাপার নয়। তো এইগুলো হচ্ছে আমাদের সমস্যা। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এটা পরীক্ষায় আসে, সেটা হচ্ছে ডিনেচার্ড স্পিরিট। কোশ্চেনে যেটা আসে ডিনেচার্ড স্পিরিট, এর আরও একটা নাম আছে। আচ্ছা, নয়, এটা অ্যাকচুয়ালি হবে, ডিনেচার্ড স্পিরিট হয়। ডিনেচার্ড স্পিরিট বা এটাকে বলি আমরা মেথিলেটেড স্পিরিট। কি বলবো? মেথিলেটেড স্পিরিট। এই জিনিসটা কি? আচ্ছা, এটাকে একটু মুছে দিই। দেখো, এটা উপরে লিখে নিলাম। দেখো, শিল্পে ইথাইল অ্যালকোহল প্রচুর ব্যবহার করা হয়। প্রচুর শিল্পে। ঠিক আছে, তাহলে এবার এটা তো মদই, তাই না?
তাহলে সেটা যদি সে মানে লোকেরা সেখানকার কর্মচারী বা লোকেরা যদি ইনটেক করে নেয় তাহলে কি সে কাজ হবে এবং তাদের শরীরের ওপর ক্ষতিগ্রস্ত হবে। এবার তাহলে এটাকে কি করা যায়? একটা কাজ করা হয়েছে সেই কারণের জন্য, এই যে ইথাইল অ্যালকোহলের সঙ্গে কি করে দেওয়া হয়েছে, মিথাইল অ্যালকোহল যোগ করে দেওয়া হয়েছে। মিথাইল অ্যালকোহল যোগ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে এই যে মিথাইল অ্যালকোহল দিলাম, মিথাইল অ্যালকোহলের প্রপার্টি কি পড়েছি, এটা অত্যন্ত বিষাক্ত পদার্থ, অত্যন্ত বিষাক্ত পদার্থ। তাহলে আমি যদি এর সঙ্গে এটাকে মিশিয়ে দিই, মানে ইথাইল অ্যালকোহলের সঙ্গে যদি মিথাইল অ্যালকোহল মিশিয়ে দিই, তাহলে এই পুরো মিশ্রণটাই বিষাক্ত হয়ে গেল, ঠিক কি না? তাহলে পুরো মিশ্রণটা বিষাক্ত হয়ে গেলে তাহলে এই যে মিশ্রণটা হলো সেটা শিল্পকার্যে ব্যবহার হবে এবং মানুষজন খেতে পারবে না, কারণ এটা বিষাক্ত, টক্সিক মানুষের জন্য। তাহলে এই যে মিশ্রণটা হলো, যে ইথাইল অ্যালকোহল আর মিথাইল অ্যালকোহলের মিশ্রণটা হলো, তাকেই ডিনেচার স্পিরিট বা মেথিলেটেড স্পিরিট বলে। এবার প্রশ্ন হচ্ছে ইথাইল অ্যালকোহল কতখানি ব্যবহার করবে, মিথাইল অ্যালকোহল কতখানি ব্যবহার করবে। অ্যাকচুয়ালি ইথাইল অ্যালকোহল ব্যবহার করা হয় 90% আর মিথাইল অ্যালকোহল ব্যবহার করা হয় 10%, ঠিক মনে থাকবে। ইথাইল অ্যালকোহল ব্যবহার করা হয় 90%, ইথাইল অ্যালকোহল ব্যবহার করা হয় ইথাইল অ্যালকোহল 90, মিথাইল অ্যালকোহল 10%, ঠিক আছে। তাহলে এই পুরোটা কিন্তু ব্যবহার করে। এবার প্রশ্ন হচ্ছে কিসের কাজে লাগে, ঠিক আছে। যেমন ধরো মিথাইল অ্যালকোহল কি বলবো, মেথিলেটেড স্পিরিট আমাদের, ধরো বার্নিশ, আমরা যে সবচেয়ে ভালো এক্সাম্পল বার্নিশ করা হয়, তা বার্নিশ কিন্তু এই মেথিলেটেড স্পিরিটে খুব ভালো দ্রাব্য বার্নিশ, তাহলে রং টং করতে আমাদের কাজে লাগবে, বোঝা গেল। তাহলে এ হচ্ছে আজকের টপিক। তো আমাদের জৈব রসায়নের, মাধ্যমিকের যে জৈব রসায়নের যতখানি পার্ট ছিল সেটা কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। কোয়েশ্চেন কিন্তু যতখানি পড়ানো হয়েছে ওর মধ্যে থেকেই আসবে, এর বাইরে খুব একটা আসে না। যে বিক্রিয়াগুলো বলা হয়েছে মোটামুটি সেগুলো থেকেই আসবে। তো তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর যারা চ্যানেলটা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।